বাংলাদেশে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায় বিএনপি। এজন্য জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গুম, খুন, হত্যা মামলাসহ নানা অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পর বিএনপির কাছে জনগণের প্রত্যাশা বেড়েছে। জনগণের সেই প্রত্যাশা অনুযায়ী কর্মী সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারেক রহমান। কুমিল্লার ফার্নটাউন পার্ক মিলনায়তনে বিএনপির রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের কথা না ভেবে দেশ ও মানুষের জন্য নেতাকর্মীদের কাজ করার তাগিদ দেন তিনি। বিএনপির উপরে এদেশের অধিকাংশ মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, এটিকে ধরে রাখার দায়িত্ব বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনার উপরে মানুষ আস্থা রেখে। ক্ষমতায় গেলে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলেও জানান তারেক রহমান। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আপনার পরিবারকে দিয়ে আপনি চিন্তা করে দেখুন, পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার ঐক্যবদ্ধ থাকে। জনআস্থা ধরে রাখতে নেতাকর্মীদের যে যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আজ থেকে জয় বাংলা আর বাংলাদেশের জাতীয় স্লোগান নয়, এ বিষয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানেই গর্জে উঠেছিল বাঙালি। এই স্লোগানই ছিল বাঙালির ভাগ্য গঠনের চেতনা, ঐক্য, দেশপ্রেম ও আকাঙ্ক্ষার প্রতীক। ২০১৭ সালে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ২০২০ সালে ১০ই মার্চ এই রিটের প্রেক্ষিতে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে রায় দেন উচ্চ আদালত। সেই সাথে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও নির্দেশনা দেয়া হয়। ৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি ছিল, এ স্লোগান সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছিল, নেওয়া হয়নি জনগণের কোনো মতামত। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে, এটি সম্পূর্ণভাবে অবৈধ। মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান না, আরও অনেক স্লোগান ছিল। এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা। বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে, এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। এ বিষয়ে খুব শীঘ্রই রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করবেন বলেও বলা হয়। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কের শীতলতায় উষ্ণতার হাওয়া লাগলেও বরফ গলার এখনও ঢের বাকি, এমনটাই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে, টানাপোড়েন কাটাতে ভারতের ভূমিকা ও সদিচ্ছাই মুখ্য। অন্যদিকে আলোচিত এই বৈঠকে দৃশ্যমান কোনো সাফল্য দেখছে না বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। ৫ আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকা দিল্লির উষ্ণ সম্পর্ক পরিণত হয় তিক্ততায়। এদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় প্রচার মাধ্যমে অতিরঞ্জিত অপতথ্য ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা দুদেশের দূরত্বকে বাড়িয়েছে বহুগুণ। এর মাঝেই ঢাকায় বৈঠক করে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব। এই বৈঠক কতটুকু আশার আলো দেখালো? সংকট ঠিক যে কেটে যাবে আমি তা মনে করছি না, কারণ ব্যাপারগুলো হলো কি, যে ইস্যুগুলো নিয়ে সংকটটা তৈরি হয়েছে
সেটা বেশ গভীর। দুটো রাষ্ট্রপক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যেন আমরা এগিয়ে যাই এবং এখানে যেন থেমে না যাই। ভারতের পররাষ্ট্র সচিব একটা কথা বলে গেছেন যে ওনাদের বাংলাদেশের সাথে সম্পর্কটা জনগণ কেন্দ্রিক। হ্যাঁ, তো এখন বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের সাধারণ যার জনগণের কি আশা আকাঙ্ক্ষা, সেটার দিকে তাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। নিকট দুই প্রতিবেশীর মাঝে টানাপোড়েন ঘোচানোর ক্ষেত্রে পরামর্শও দেন বিশ্লেষকরা। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা যেগুলো ছিল সেগুলোকে চালু রাখা এবং যে তিক্ততা সৃষ্টি হয়েছে সেই তিক্ততা থেকে বের হয়ে আসা। ভারতের সক্ষমতা বেশি, তাকে তো বেশি করতে হবে। সে যত বেশি এগিয়ে আসবে সমস্যার সমাধান করা তত সহজ হবে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের দায়িত্বটা কি, অবস্থাটা যাতে আরও বেশি খারাপ না হয়ে যায় সেটার লক্ষ্য রাখার দায় কিন্তু আমাদের। সাম্প্রতিক ইস্যুকে ঘিরে দুদেশের সম্পর্কের জমানো বরফ এই বৈঠক আদৌ গলাতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে বিএনপি। কোনো অগ্রগতি তো আমরা দেখতে পাচ্ছি। আলোচনার জন্য আলোচনা করে কোনো লাভ নেই। এখানে একটা বস্তুনিষ্ঠ একটা অগ্রগতি থাকতে হবে, সমাধানের দিকে যেতে হবে। যেগুলো পিপল টু পিপল বললে তাহলে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তো আগে প্রাধান্য দিয়ে সমাধান করতে হবে, তাই না? জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 5 আগস্টের পর থেকে অক্টোবর পর্যন্ত দেশি সংখ্যালঘু নির্যাতনের 88টি মামলায় এ পর্যন্ত 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এক প্রশ্নের উত্তরে প্রেস সেক্রেটারি জানান, আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে রোহিঙ্গা বিষয়ে একটি বড় কনফারেন্স আয়োজন করতে চায় বাংলাদেশ, যেখানে বিশ্বের বড় রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করেন তিনি। আওয়ামী লীগ আমলে চাকরিতে বঞ্চিতদের আবেদন পর্যালোচনা করে 764 জনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে 26টা, মোট মামলা হচ্ছে 88টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। আমরা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। 5 দিনের মধ্যে লেনদেন হিসাব খোলার ফর্ম, KYC সহ যাবতীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে হবে। সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা, এসব বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যেসব অ্যাকাউন্টে ট্রাস্টের হিসাব থেকে অর্থ স্থানান্তর হয়েছে তাদের তথ্য দিতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকে পাঠানো BFIU এর অন্য এক চিঠিতে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ শরাফতের ব্যাংক হিসেবের তথ্য চাওয়া হয়েছে। চলতি বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল UNHRC এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ। সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। 2006 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে আগামী বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ড জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন। বাংলাদেশের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যমে বক্তব্য দেয়া শুভ কর্মকারের পরিবার বলছে, এমন কোনো ঘটনাই ঘটেনি। কলকাতায় প্রবেশ করার পর হিন্দু নির্যাতনের বিষয়ে মিথ্যাচার করতে বাধ্য করা হয়েছে, এমন দাবি শুভর বাবা মার। শুভর বাড়ি ফরিদপুরের শহরের নীলটুলি এলাকায়। ছেলের মুখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বর্ণনা শুনে বিস্মিত তার বাবা মা। তারা এবং তাদের পরিবার নিরাপদে আছে, কখনো নির্যাতনের ঘটনা ঘটেনি। টেলিফোনে ছেলে শুভর কাছে জানতে পেরেছেন, পেট্রোপোলে সীমান্ত পাড়ি দেওয়ার পরে
এবিপি আনন্দ টিভির সাংবাদিক তার পাসপোর্ট নিয়ে নেয়, দেশ সম্পর্কে মিথ্যাচার করতে শিখিয়ে দেয়। ভয় পেয়ে ছেলে এমন কাণ্ড ঘটিয়েছে বলে দাবি তাদের। এছাড়া নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দাবি করে দ্য ওয়াল নামে আরেকটি গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন অমেয় সরকার। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আমার পাসপোর্টটা হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কথাগুলো বলো। তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না। কোনোদিনও কিছু হয় না, আমরা কোনোদিনও এরকম প্রভাবে পড়ি নাই। আমরা অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে বসবাস করি, কিন্তু আমার ছেলেটা কথা শুনে না, এই জন্য আমরা অনেক দুঃখিত। মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই চলে গেছে তাদের নিয়ন্ত্রণে। এরপরে নাফ নদীতে নৌ চলাচলে সতর্কতা জারি করে টেকনাফে মাইকিং করেছে কক্সবাজার জেলা প্রশাসন। বন্ধ রাখতে বলা হয়েছে সেন্ট মার্টিনগামী ট্রলার ও মাছ ধরার নৌকা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি টহল। 6 মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শেষ পর্যন্ত রবিবার মংডু শহর দখলে নিয়েছে তারা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী 3টি টাইনশিপ মংডু, বুথিডং ও পালেতাওয়া দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। চলমান যুদ্ধের কারণে মংডু শহরের জোলাপার, হাদিবিল, শিকদারপাড়া, 3 মাইল এস এলাকা এখন জনশূন্য। এসব এলাকায় ঘাঁটি গেড়েছে আরাকান আর্মি। সীমান্তে উত্তেজনার কারণে আতঙ্কে দিন কাটছে টেকনাফ উপজেলার হোয়াইকং, হিলিইলা পৌরসভা, সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন ইউনিয়নের বাসিন্দাদের। মংডু দখলের পর সেই উদ্বেগ আরও বেড়েছে। যেটা কান্ডেবালা ঘাঁটি আছে ওটা নাকি মগবাগি নাকি দখল করে ফেলছি। সীমান্ত অবস্থা এখন কোনো অস্ত্র, কোনো বদস্ত্র, কোনো দাঁড়ানো, কোনো আবাস হচ্ছে না। তখন আমাদের এখানে যারা বর্ডার পাশে আছে ওরা নাকি শান্তির মধ্যে আছে। রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে নাফ নদীতে নৌ চলাচলে সতর্কতা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সেন্ট মার্টিনগামী জলযান ও মাছ ধরার ট্রলার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, আমরা সতর্ক করে দিয়েছি কেউ যেন কোনো ক্রমেই বাংলাদেশের সীমানা অতিক্রম না করে, এবং এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়। আমরা আপাতত কোনো রকম সেন্ট মার্টিনগামী কোনো রকম যানবাহনের পারমিশন দিচ্ছি না। অনুপ্রবেশ রোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ফের অনুমতি মিলবে নৌযান চলাচলের। ডিভিসি নিউজ ডেস্ক। অধ্যক্ষ পদায়ন নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের 2 পক্ষের সংঘর্ষে 4 জন আহত হয়েছে। পরে বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগে প্রায় 1 ঘণ্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। স্থানীয়রা জানিয়েছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছুটিতে যান শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জসিমউদ্দিন। এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম। ছুটি শেষে অধ্যক্ষ জসিমউদ্দিন আবার স্কুলে ফিরতে চাইলে তাতে বাধা দেয় স্থানীয় কিছু লোকজন সহ শিক্ষার্থীদের একটি পক্ষ। শিক্ষার্থীদের আরেকটি পক্ষ অধ্যক্ষকে ফিরিয়ে আনতে চাইছিল। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আজ দুপুরে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীদের 2টি পক্ষ। এ সময় বহিরাগতরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। শীত আসতে না আসতেই আবারও ভয়াবহ বায়ু দূষণের রাজধানী ঢাকা। এরই মধ্যে সারা বিশ্বে দূষণের শীর্ষ শহর হিসেবে নাম উঠেছে। মঙ্গলবারও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। এই পরিস্থিতির জন্য মানবসৃষ্ট কারণই সবচেয়ে বেশি দায়ী। বিশেষজ্ঞরা দূষণ না কমার পিছনে পরিবেশ অধিদপ্তরের ব্যর্থতাকে দায়ী করছেন। আর সরকারি এই সংস্থাটি বায়ু দূষণ ঠেকানোকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলছেন নানা পরিকল্পনার কথা। ঢাকার গুলশানে প্রগতি সরণির মূল সড়ক, রাস্তা কেটে চলছে সংস্কার। সড়কের উপরই ফেলে রাখা মাটি ও বালু ধুলা হয়ে বাতাসে একাকার। আর এই ছবি রাজধানীর ভাটার এলাকার। সড়কের ধুলায় একাকার চারপাশের সবকিছু। আবার রাজধানীর চারপাশ জুড়ে ইটভাটা ও কারখানার ধোঁয়া দূষণ ছড়াচ্ছে বাতাসে। ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকায় বর্জ্য পোড়ানোতেও দূষিত হচ্ছে বায়ু। বর্ষায় কিছুটা কম থাকলেও শীত আসতেই ভয়াবহ আকার ধারণ করেছে বায়ু দূষণ।
এরই মধ্যে সারা বিশ্বে বায়ু দূষণে একাধিকবার শীর্ষে নাম উঠেছে ঢাকার। সোমবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা। গবেষণায় দেখা গেছে রাজধানীতে বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ সড়কে খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ, এরপরই ইটভাটা ও কারখানার ধোঁয়া। এছাড়া যানবাহনের কালো ধোঁয়া ও বর্জ্য পোড়ানোও দূষণের অন্যতম কারণ। নির্মাণ কাজ থেকে অথবা রাস্তার বিভিন্ন সংস্কার বা খোঁড়াখুড়ি থেকে যে উৎসটি সেটি এখন বায়ু দূষণের 1 নম্বর উৎস হয়ে গেছে। দ্বিতীয়তে যেই উৎসটি যেটি আগে 1 নম্বরে ছিল সেটি হলো শিল্প কারখানা এবং ইটের ভাটা থেকে যে দূষণ। পরিবেশ নিয়ন্ত্রণের জন্য যেই সংস্থাগুলো রয়েছে তাদের চোখের কাছেই কিন্তু এই দূষণগুলো হচ্ছে, কিন্তু আমরা কার্যকর ব্যবস্থা নিতে দেখি না। বায়ু দূষণ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়ার কথা বললেও সবার সচেতনতার উপর তাগিদ পরিবেশ অধিদপ্তরের। বায়ু দূষণের উৎসটা এত ব্যাপক এবং এত জটিল যে এটাকে আসলে উন্নতি দেখানো খুব কঠিন একটা কাজ। আমাদের জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা, একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা লঞ্চ করা হয়েছে। টার্গেটটা হলো 2030-এর মধ্যে সকল কার্যক্রম যদি বাস্তবায়ন করা যায়, বর্তমানে যে আমাদের ঢাকার যে অ্যাভারেজ পলিউশন, এয়ার পলিউশন, তার চেয়ে আমরা 30 মাইক্রোগ্রাম PM 2.5 পলিউশন কমাবো। বায়ু দূষণ রোধে শুধু আশ্বাস নয়, যথাযথ পরিকল্পনা এবং বাস্তবায়নের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের প্রভাবশালী নেচার সাময়িকীর সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় জায়গা পেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এই তালিকা প্রকাশ করে নেচার। বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে অপ্রত্যাশিত নেতা নামে একটি নিবন্ধ প্রকাশ করা হয়। এতে বলা হয় 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া প্রাণঘাতী বিক্ষোভে কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বিপ্লবী ছাত্র সমাজের একমাত্র দাবি ছিল ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী নেতা হিসেবে নিয়ে আসা। 6 দশকের কর্মজীবনে দারিদ্র্য বিমোচনের নতুন একটি ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। নিবন্ধে বলা হয়, ছাত্রদের দাবি অনুযায়ী দুর্নীতি নির্মূল, নাগরিক অধিকার সুরক্ষা, কর্মসংস্থান, শিক্ষায় সমতা এবং নিহতদের জন্য বিচার নিশ্চিত করার দায়িত্ব এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে গ্রামীণ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান এবং 17 কোটি মানুষের দেশ শাসনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে বলেও জানায় নেচার।